প্রিয় শিক্ষার্থী, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। নবম এবং দশম শ্রেণীর জীববিজ্ঞান দ্বিতীয় অধ্যায়ের জীবকোষ এবং টিস্যু অধ্যায়ের যে তিনটা অংশে আমরা ভাগ করেছিলাম, গত ক্লাসে বলেছিলাম, তৃতীয় ক্লাসে বলেছিলাম যে কোষীয় অঙ্গাণু, উদ্ভিদ টিস্যু এবং প্রাণী টিস্যু। তো কোষীয় অঙ্গাণু সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করেছি ইতিমধ্যে। আজকে উদ্ভিদ টিস্যু নিয়ে আলোচনা করব। তো আমরা জানি যে কোষ হচ্ছে ইউনিট, অর্থাৎ জীবদেহের গঠন এবং কাজের এককে কোষ বা সেল বলে। কতগুলো কোষ বা কোষের সমষ্টিকে কিন্তু আবার টিস্যু বলা হয়। তাই এখানে বলতেছে যে একই জায়গা থেকে উদ্ভূত, একই কার্য সম্পাদনকারী কতগুলো কোষ গুচ্ছকে টিস্যু বা কলা বলা হয়। তো আমরা সেই টিস্যু নিয়ে এখন আলোচনা করব বিস্তারিত। তবে সেটা কার টিস্যু? অবশ্যই উদ্ভিদ টিস্যু। তো উদ্ভিদ টিস্যু নিয়ে যখন আলোচনা করব, তো দেখে নিচ্ছে যে উদ্ভিদ টিস্যুকে কতগুলো শ্রেণীতে বা কত ভাগে ভাগ করা হয়। আমরা সেই বিষয় নিয়ে একটি ডায়াগ্রাম দিয়েছি। তো বইয়ে কিন্তু সাধারণত এই ডায়াগ্রামটা নাই, কিন্তু আমরা এখানে শিক্ষার্থীদের সুবিধার জন্য এই ডায়াগ্রামটা দিয়েছি। আবার দ্বিতীয় অধ্যায়ের আমার নোটসও আছে, সেখানেও বিস্তারিত লেখা আছে অনেক সুন্দর করে। তো আমরা নোটস, আমরা যদি একটু হোয়াইট বোর্ডটা ফলো করি, যে উদ্ভিদ টিস্যু এই নবম দশম সিলেবাসের, অর্থাৎ 2027 সালে যারা এসএসসি পরীক্ষা দিবে তাদের সাপেক্ষে এই উদ্ভিদ টিস্যুকে কত ভাগে ভাগ করা হয়েছে। উদ্ভিদ টিস্যুকে দেখা যাচ্ছে দুই ভাগে ভাগ করা হয়, একটি ভাজক টিস্যু, অপরটি স্থায়ী টিস্যু। ভাজক টিস্যু কিন্তু বিভাজনে সক্ষম। যে টিস্যু বিভাজিত হতে পারে বা বিভাজিত হওয়ার ক্ষমতা রাখে তাদেরকে ভাজক টিস্যু বলা হয়। এরা সাধারণত উদ্ভিদের ওই যে কি বলে, কচি কাণ্ড বা কচি পাতা বা মূলে বা ভ্রূণ, এই জায়গাগুলোতে, অর্থাৎ উদ্ভিদের বর্ধনশীল অংশে এই ভাজক টিস্যু অবস্থিত। স্থায়ী টিস্যুকে যে টিস্যু বিভাজন সক্ষমতা নেই বা বিভাজিত হতে পারে না, তাদেরকে স্থায়ী টিস্যু বলা হয়। তাহলে আমরা বলতে পারি যে ভাজক টিস্যু থেকে কিন্তু স্থায়ী টিস্যু উৎপত্তি। ভাজক টিস্যু থেকে কিন্তু স্থায়ী টিস্যু সৃষ্টি হয়, স্থায়ী টিস্যু পরবর্তীতে আর বিভাজিত হয় না। অপরদিকে দেখতেছি যে স্থায়ী টিস্যুকে দুই ভাগে ভাগ করা হয়, একটি সরল টিস্যু, জটিল টিস্যু। এই সিলেবাসের আলোকে কিন্তু এই দুইটাই আছে, সরল এবং জটিল টিস্যু। বাট ঊর্ধ্ব ক্লাসে কিন্তু আলোচনা করা হয়েছে সরল জটিলের সঙ্গে আরেকটা টিস্যু, তৃতীয় টিস্যু, সেটা হচ্ছে নিঃস্রাবী টিস্যু বা ক্ষরণকারী টিস্যু, বা ইংরেজিতে বলা হয় সেক্রেশন টিস্যু, সেক্রেটরি টিস্যু। তো এখানে বলা হচ্ছে যে সরল টিস্যু এবং জটিল টিস্যু। এই সরল টিস্যু কিন্তু গুরুত্বপূর্ণ অংশ। সরল টিস্যুকে কিন্তু প্যারেনকাইমা, কোলেনকাইমা এবং স্ক্লেরেনকাইমা এই তিনটি ভাগে ভাগ করা হয়। অপরদিকে জটিল টিস্যু কিন্তু দুইটি অংশে ভাগ করা হয়, যেটা হচ্ছে জাইলেম এবং ফ্লোয়েম। জাইলেম এবং ফ্লোয়েম খুব গুরুত্বপূর্ণ এই টিস্যু দুইটি, কেননা উদ্ভিদের পরিবহনের সঙ্গে এরা জড়িত। কি পরিবহন করে, যখন আমরা এখানে যাব তখন বিস্তারিত আলোচনা করব। জাইলেমকে আবার ভাগ করা আছে চারটি ভাগে: ট্রাকিড, ভেসেল, জাইলেম, প্যারেনকাইমা, জাইলেম ফাইবার। অপরদিকে ফ্লোয়েমকে ভাগ করা হয়েছে আবার কি, সেলকোষ, সঙ্গী কোষ, ফ্লোয়েম, প্যারেনকাইমা, ফ্লোয়েম ফাইবার। এইটা একটা স্টুডেন্টের জন্য মানে কিওয়ার্ড, আমরা বলবো যে কিওয়ার্ড, অর্থাৎ খুবই মানে গুরুত্বপূর্ণ একটা টপিক, যে উদ্ভিদ টিস্যু। এই যে ডায়াগ্রামটা, এই ডায়াগ্রামটা, এইটুকু ডায়াগ্রাম কারো মাথায় যদি থাকে, সে দেখা যাচ্ছে যে অনেক উদ্দীপক অনায়াসে বুঝে নিতে সক্ষম হবে এবং অ্যান্সার করতে পারবে ঠিকঠাক। তাহলে উদ্ভিদ টিস্যুকে দুইটি ভাগে ভাগ করা হয়, একটা ভাজক টিস্যু, অপরটি স্থায়ী টিস্যু। স্থায়ী টিস্যুকে দুই ভাগে ভাগ করা হয়, অর্থাৎ সরল টিস্যু, সরল টিস্যু, জটিল টিস্যু, এই দুই ভাগে ভাগ করা হয়। সরল টিস্যুকে তিন ভাগে ভাগ করা হয়, প্যারেনকাইমা, কোলেনকাইমা এবং স্ক্লেরেনকাইমা। অপরদিকে জটিল টিস্যুকে দুই ভাগে ভাগ করা হয়, একটি ফ্লোয়েম, জাইলেম, অর্থাৎ জাইলেম এবং ফ্লোয়েম। জাইলেমকে আবার চার ভাগে ভাগ করা হয়, কি কি আছে, ট্রাকিড, ভেসেল, জাইলেম, প্যারেনকাইমা, জাইলেম ফাইবার। ফ্লোয়েমটাকে ভাগ করা হয় চার ভাগে, সিপ কোষ, সঙ্গী কোষ, ফ্লোয়েম, প্যারেনকাইমা, ফ্লোয়েম ফাইবার। তাহলে আমরা এখন ডায়াগ্রামটা দেখে নিলাম যে টিস্যুগুলো কত ধরনের হয়ে থাকে। তাহলে স্থায়ী টিস্যু নিয়ে, স্থায়ী টিস্যুর মধ্যে সরল টিস্যু, সরল টিস্যুর মধ্যে আবার প্যারেনকাইমা। এই প্যারেনকাইমা নিয়ে আমরা একটু আলোচনা করব বইয়ের আলোকে। তো এখানে বলা হচ্ছে যে সরল টিস্যু কি। যদি প্রথমে আমরা দেখে নেই যে স্যার সরল টিস্যু কি বা সিম্পল টিস্যুটা কি। এখানে বলা আছে যে স্থায়ী টিস্যুর প্রতিটি কোষের আকার, আকৃতি এবং গঠনের দিক থেকে একই বা অভিন্ন, তাদেরকে বলা হচ্ছে সরল টিস্যু। কোষের প্রকৃতির উপর ভিত্তি করে এই টিস্যু তিন ভাগে বিভক্ত। কার উপর ভিত্তি করে? কোষের প্রকৃতির উপর, আসলে এটা কেমন, এর নেচার কেমন, এর উপর ভিত্তি করে তিন রকম। কি কি? প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা। আচ্ছা, প্যারেনকাইমা কি বলতেছে? কিওয়ার্ডস আমরা প্যারেনকাইমা নিয়ে একটু বলবো। প্যারেনকাইমা, ওকে, প্যারেনকাইমা এটা কি?
আমরা এই প্যারেনকাইমা নিয়ে কিন্তু আলোচনা করতেছি, প্যারেনকাইমা নিয়ে। আচ্ছা, প্যারেনকাইমা উদ্ভিদ দেহের সমস্ত অংশে, গুরুত্বপূর্ণ কথা, প্যারেনকাইমা কিন্তু উদ্ভিদ দেহের সমস্ত অংশে অবস্থিত, অর্থাৎ এ টু জেড, মূল থেকে শুরু করে গাছের ছাল, বাকল, পাতা, ফল, ফুল, মূল, কাণ্ড, সবকিছুতেই, শাখা প্রশাখা সবকিছুতেই কিন্তু প্যারেনকাইমা উপস্থিত। তারপরে কি বলতেছে যে হ্যাঁ, এই টিস্যুর কোষগুলো কিন্তু জীবিত, অ্যাক্টিভ, সমব্যাসীয়, সমান ব্যাস বিশিষ্ট। তারপরে কি বলতেছে যে পাতলা প্রাচীর যুক্ত, পাতলা প্রাচীর যুক্ত। আচ্ছা, এবং প্রোটোপ্লাজম দিয়ে পূর্ণ। গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে সমব্যাসীয়, নাকি সমব্যাসীয়, জীবিত, প্রোটোপ্লাজম যুক্ত। এই যে প্রোটোপ্লাজম কথাটা এখানে আছে, এই প্রোটোপ্লাজম যেখানে থাকবে সেই জায়গার টিস্যুগুলো বা কোষগুলো হবে জীবিত। এটা যেন মাথায় থাকে, প্রোটোপ্লাজম যেখানে থাকবে সেই টিস্যু হবে জীবিত বা অ্যাক্টিভ বা কর্মক্ষম। ওকে, তারপরে কি বলতেছে, এই টিস্যুতে আন্তঃকোষীয় ফাঁক দেখা যায়। গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে স্যার আন্তঃকোষীয় ফাঁক, প্যারেনকাইমাতে আন্তঃকোষীয় ফাঁকটা আসলে কি, বা ইন্টারসেলুলার স্পেসটা আসলে কি? এই টিস্যুকে যখন আমরা এইভাবে দেখব, তো এটা হচ্ছে প্যারেনকাইমা জাতীয় টিস্যু। এই টিস্যুতে আমরা দেখতে পাচ্ছি কি, এই টিস্যুতে আমরা দেখতে পাচ্ছি যে এই যে মাঝে মাঝে একটা গোল অংশের পরে এই যে মাঝে একটা স্পেস হয়ে গেল, এখানে একটা স্পেস, এখানে একটা স্পেস, এগুলো কিন্তু আর পূর্ণ হবে না, কেননা এরা কিন্তু চার কোণা বিশিষ্ট নয়, এরা কিন্তু গোলাকার। তো গোল গোল জিনিসগুলোকে যদি আমরা এইভাবে রাখি, এইভাবে রাখি, একত্রে রাখি, তাহলে কি হবে, মাঝখানে কি ফাঁকা পড়ে যাবে না, এক একটা করে স্পেস থাকবে না, এক একটা করে। তো এই টিস্যুগুলোর এই যে মাঝখানে যে ফাঁকা অপূর্ণ যে স্তরগুলো বা খোলা অংশগুলো, যে ফাঁকা অংশগুলো, এইটা যে অপূর্ণ অংশগুলো, এটাকে বলা হচ্ছে আন্তঃকোষীয় ফাঁক। তাহলে কিন্তু প্যারেনকাইমাতে এইরকম আন্তঃকোষীয় ফাঁক দেখা যায়। এটা আমি কিন্তু প্রস্থচ্ছেদ করছি। আচ্ছা, আন্তঃকোষীয় ফাঁক দেখা যায়, এটাও এক একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। তার নিঃসন্দেহে বোঝা গেল যে আন্তঃকোষীয় ফাঁকটা কি। তাহলে এখানে কিন্তু আন্তঃকোষীয় ফাঁক দেখা যায়। ওকে, আন্তঃকোষীয় ফাঁক দেখা যায়। আর কি দেখা যায় প্যারেনকাইমাতে? হ্যাঁ, কোষ প্রাচীর পাতলা এবং সেলুলোজ দ্বারা তৈরি। এদের কোষের প্রাচীর কিন্তু পাতলা এবং সেলুলোজ দ্বারা তৈরি। কি দ্বারা তৈরি? পাতলা, পাতলা এবং সেলুলোজ, এবং সেলুলোজ দ্বারা তৈরি। কোষ প্রাচীর পাতলা এবং সেলুলোজ দ্বারা তৈরি। তারপরে কি হয়, এসব কোষে যখন ক্লোরোপ্লাস্ট থাকে, গুরুত্বপূর্ণ কথা, প্যারেনকাইমাতে যখন ক্লোরোপ্লাস্ট থাকে তখন তাকে কি বলা হয়? ক্লোরেনকাইমা। আচ্ছা, ক্লোরেনকাইমা। প্যারেনকাইমাতে যখন ক্লোরোপ্লাস্ট থাকে, প্যারেনকাইমাতে যখন ক্লোরোপ্লাস্ট থাকে, কি থাকে? ক্লোরোপ্লাস্ট থাকে, তখন তাকে বলা হয় কি? ক্লোরেনকাইমা। ক্লোরেনকাইমা, গুরুত্বপূর্ণ কথা এটাও। তাহলে প্যারেনকাইমাতে যখন, প্যারেনকাইমা টিস্যুতে যখন ক্লোরোপ্লাস্ট থাকে, অর্থাৎ খাদ্য প্রস্তুত হয়, ক্লোরোপ্লাস্ট থাকে, তখন কিন্তু তাকে ক্লোরেনকাইমা বলা হয়। ওকে, তারপরে কি বলতেছে, জলজ উদ্ভিদের বড় বড় বায়ুকুটির যুক্ত, আমরা বলতে পারি যে টোপাপানা, ক্ষুদিপানা, এগুলো আর কি। তো এই উদ্ভিদের বায়ুকুটির যুক্ত প্যারেনকাইমাকে কিন্তু আবার অ্যারেনকাইমা বলা হয়। তাহলে বায়ুকুটির যুক্ত, নাকি বায়ুকুটিরযুক্ত কোষগুলোকে, বায়ুকুটিরযুক্ত প্যারেনকাইমা কোষগুলোকে আবার অ্যারেনকাইমা বলা হয়। কিওয়ার্ডস এগুলো লাগবে। তাহলে যখন ক্লোরোপ্লাস্ট থাকে তখন ক্লোরেনকাইমা প্যারেনকাইমাতে, আবার প্যারেনকাইমাতে যখন বড় বড় বায়ুকুটিরযুক্ত কোষ দেখা যায় কিছু জলজ উদ্ভিদের, তখন কিন্তু তাকে আবার অ্যারেনকাইমা বলা হয়। আচ্ছা, এই টিস্যুর কাজ, সর্বশেষ এই টিস্যুর কাজ হচ্ছে কি, দেহ গঠন করা, খাদ্য সঞ্চয় করা, খাদ্য প্রস্তুত করা এবং খাদ্য পরিবহন করা, এটা হচ্ছে কাজ। তাহলে দেহ গঠন করা, খাদ্য পরিবহন করা, সঞ্চয় করা, জমা রাখা, স্টোর করা, তাহলে এইগুলোই হচ্ছে এই প্যারেনকাইমা টিস্যুর প্রধান কাজ।
প্যারেনকাইমাতে আন্তঃকোষীয় ফাঁক দেখা যায়, উদ্ভিদের সমস্ত অংশে এটা বিদ্যমান। আন্তঃকোষীয় ফাঁক দেখা যায়, এরা জীবিত, সমব্যাসীয়, পাতলা এবং সেলুলোজ নির্মিত, প্রোটোপ্লাজম যুক্ত। মূল কথা আন্তঃকোষীয় ফাঁক থাকবে। তারপর কি বলতেছে, এখানে যখন ক্লোরোপ্লাস্ট থাকে তখন, প্যারেনকাইমাতে যখন ক্লোরোপ্লাস্ট থাকে তখন তাকে ক্লোরেনকাইমা বলা হয়। আবার প্যারেনকাইমাতে যখন বড় বড় বায়োপ্রোটিন যুক্ত কোষগুলোতে দেখা যায় তখন ওই প্যারেনকাইমাকে আবার অ্যারেনকাইমা বলা হয়। ওকে, তাহলে এগুলো হচ্ছে প্যারেনকাইমার বৈশিষ্ট্য মূলত। এরপরে কি আছে, কোলেনকাইমা। আচ্ছা, কোলেনকাইমা, হ্যাঁ, কোলেনকাইমা দেখতে কেমন, কোলেনকাইমার কিওয়ার্ড গুলো কি, আমরা একটু মিশিয়ে দিচ্ছি এটা। কোলেনকাইমা থেকে বলতেছে যে এগুলো বিশেষ ধরনের প্যারেনকাইমা কোষ, প্যারেনকাইমা কোষ দিয়ে গঠিত। আচ্ছা, বিশেষ ধরনের প্যারেনকাইমা কোষ দিয়ে গঠিত। এদের কোষের প্রাচীরে সেলুলোজ এবং পেকটিন জমা হয়, কোষের প্রাচীরে পেকটিন এবং সেলুলোজ জমা হয়। আচ্ছা, এই কোষগুলো আমি যদি একটু ছবি দেখাই, হ্যাঁ, আমরা যদি কোলেনকাইমাতে একটু লক্ষ্য করি তাহলে দেখা যাচ্ছে যে এই কোষগুলো কিন্তু চৌকোনাকৃতি, অর্থাৎ চৌকোনাকৃতি হওয়ার ফলে একটার সঙ্গে আরেকটা কিন্তু মিলে গেছে, কারণ মাঝে কিন্তু কোনো আন্তঃকোষীয় ভাগ দেখা যাচ্ছে না, এটা আমরা সিম্পলি দেখতে পাচ্ছি। আচ্ছা, এবং আরেকটা জিনিস দেখতে পাচ্ছি কি, একটা জিনিস যদি আমরা একটু বেঞ্জিন বলের মতো একটু দাগিয়ে দেখে করি, একটা কোষ যদি আমরা এইভাবে দাগাই, তাহলে এখানে যদি মাঝখানে একটা বৃত্তাকার কোনো অংশ থাকে বা কোষ থাকে, হ্যাঁ, মাঝখানে একটা কোষ থাকে, এটা কোষ, তাহলে দেখা যাচ্ছে যে এই অংশের থেকে এই কোষ থেকে এইখানকার কিন্তু দূরত্ব কম, এখান থেকে এখানকার দূরত্ব কম, এখান থেকে এখানকার দূরত্ব কম, কিন্তু শুধুমাত্র কোণার দিকগুলোতে কিন্তু দূরত্ব অনেক বেশি এই তুলনায়। তাহলে এই যে কোণার দিকে কেন এত দূরত্ব হলো স্যার, এই কোণার দিকে পেকটিন গুলো জমা হয়ে এই কোণাগুলো বেশি পরিমাণ মোটা হয়ে যায়, এদের পুরুত্বটা বেশি হয় এই কোষ থেকে। এটাই বইয়ে বলার চেষ্টা করা হয়েছে, আশা করি তোমরা বুঝতেছো। পার্শ্ববর্তী এই সমস্ত প্রাচীর থেকে শুধুমাত্র কোণাগুলো কিন্তু বেশি মোটা, ঠিক তাই এখানেও তাই। এই জিনিসটা এখানে আমি বড় করে বোঝানোর চেষ্টা করছি। এখানে বলা আছে কি, হ্যাঁ, পেকটিন জমা হয় এবং কোণাগুলোকে পাশের প্রাচীরের তুলনায় অধিক মোটা দেখায়। আশা করি বুঝতেছো যে পাশের যে প্রাচীরগুলো আছে এর তুলনায় কোণাগুলো বেশি পরিমাণ চওড়া, মোটা, পেকটিন জমা হওয়ার দরুন। পরে কি বলতেছে যে, হ্যাঁ, পাশের প্রাচীর অধিক মোটা, তবে এদের কোষ প্রাচীর অসমভাবে পুরু। অসমভাবে পুরু কথাটার অর্থ হচ্ছে যে কোথাও একটু মোটা, কোথাও একটু চিকন, তার কোথাও একটু এভারেজ, এইরকম ভাবে, অসমান ভাবে আর কি। বলতেছে যে, হ্যাঁ, এই অসমভাবে পুরু এবং কোণাগুলোকে পেকটিন জমা হওয়ার কারণে অধিক পুরু হয়। পেকটিন জমা হওয়ার কারণে অ্যাকচুয়ালি এগুলো বেশি পরিমাণ মোটা হয় কোণাগুলো। তো এই টিস্যুর কোষগুলো লম্বা এবং সজীব, এরা প্রোটোপ্লাজম কোষ দ্বারা পূর্ণ থাকে, তার মানে কোষগুলো সজীব, প্রোটোপ্লাজম থাকে, যেখানে প্রোটোপ্লাজম থাকে সেখানে সজীব। আচ্ছা, তারপরে কি আছে, এই টিস্যুর কোষগুলো, আচ্ছা সরি, এতে আন্তঃকোষীয় ফাঁক থাকতে পারে, তার মানে কি এই টিস্যুতে আন্তঃকোষীয় ফাঁক থাকতেও পারে। আচ্ছা, আন্তঃকোষীয় আন্তঃকোষীয় ফাঁক আন্তঃকোষীয় ফাঁক থাকতে পারে, মানে নাও থাকতে পারে, আবার এখানে কিন্তু নাই, মানে থাকতেও পারে নাও থাকতে পারে। তারপরে কি আছে, পেকটিন, পেকটিন জমা হয়ে কোণাগুলো অধিক পুরু পাশের প্রাচীরের তুলনায়, প্রোটোপ্লাজম থাকবে। ওকে, তারপরে কি বলতেছে যে, কোষের প্রান্তগুলো চৌকোনাকৃতির, মানে চোখা, এটা একটা বৈশিষ্ট্য, আমি লিখে দিচ্ছি না, চৌকোনাকৃতির, সরুবতের যোগ। হ্যাঁ, উদ্ভিদ দেহের কাজ কি তাহলে, খাদ্য প্রস্তুত করা, উদ্ভিদকে যান্ত্রিক দৃঢ়তা দেওয়া বা শক্তি দেওয়া, এদের প্রধান কাজ। পাতার শিরা এবং পত্রবৃন্তে এদেরকে দেখা যায়, পাতার শিরা এবং পত্রবৃন্তে। তো পাতার শিরা আর পত্রবৃন্তেটা কি, আমি একটু পাতা নিয়ে একটু আলোচনা করি, 2 মিনিট একটু এক্সপ্লেন করবো। পাতা, মানে অবস্থানটা বুঝতে হবে যে আসলে পত্রবৃন্ত বললো এবং পত্র শীর্ষ বললো, তো এটা আসলে কি, কোন জায়গা, পত্র শীর্ষ, পত্রবৃন্ত এবং পাতার শিরা। পত্রবৃন্ত হচ্ছে যে, হ্যাঁ, এটা একটা পাতা, পত্রবৃন্তটা হচ্ছে যে, পত্রবৃন্ত, বৃন্ত মানে হচ্ছে গোটা, পাতার এই অংশটা হচ্ছে পত্রবৃন্ত, মানে পুরাপুরি এই অংশটাই হচ্ছে মোটা, গোটা পাতার মোটা। আর পত্র শীর্ষটা কি, একদম মাথাটা হচ্ছে পত্র শীর্ষ।
ওকে, তার একটা পত্রবৃন্ত বা বোটা, এটা হচ্ছে পত্র শীর্ষ, আর ধার যেটা আছে সেটা হচ্ছে পত্র কিনারা। পত্র পত্র কিনারা। ওকে, তারপরে কি বলতেছে? শিরা। হ্যাঁ, মাঝখানে যে শিরাটা গেছে সেটা হচ্ছে মধ্য শিরা। মধ্য শিরা, মাঝখানে শিরাগুলোর ডান এবং বাম পাশে যে শিরাগুলো গেছে তাকে বলা হচ্ছে শিরা, শুধু শিরা। এই শিরাগুলো থেকে যে শাখা প্রশাখা হয়েছে আরো, এগুলোকে বলা হচ্ছে উপশিরা। ওকে, আর পুরো এই পাতাটার অংশটাকে বলা হচ্ছে পত্রফলক। পত্রফলক এটা হচ্ছে একটি পাতার মোটামুটি স্ট্রাকচার, মানে বেসিক স্ট্রাকচার। তাহলে পত্রবৃন্ত এবং পাতার শিরায় কিন্তু এরা অবস্থান করে। আচ্ছা, পাতার শিরা এবং পত্রবৃন্তে এদেরকে দেখা যায় কোলেনকাইমাটা। কোথায় দেখা যায়? পত্রবৃন্ত ও পত্র শিরা, এই দুই জায়গায় অবস্থান করে। কিন্তু পারেনকাইমা কিন্তু সব জায়গায় অবস্থিত ছিল, বাট কোলেনকাইমাটা কোথায় ছিল? পত্রবৃন্ত এবং পত্র শিরাতে অবস্থিত। এটা একটা এমসিকিউ টাইপ হইতে পারে প্রশ্ন। বলতেছে যে কচি নমনীয় কাণ্ড, যেমন হচ্ছে কুমড়া, তারপর হচ্ছে দণ্ডকলস, এই টিস্যুকে প্রধানত দৃঢ়তা প্রদান করে থাকে। এই কোষে যখন ক্লোরোপ্লাস্ট থাকে তখন এরা খাদ্য প্রস্তুত করতে পারে বা খাদ্য প্রস্তুত করে থাকে। যখন থাকে না, ক্লোরোপ্লাস্ট যখন থাকে না, তখন খাদ্য প্রস্তুত করে না। দণ্ডকলসটা কি চেনো? দণ্ডকলসটা হচ্ছে যে সাদা সাদা ফুলগুলো, অনেক সময় আমরা হচ্ছে মুখে নেই ওই যে মধু খাওয়ার জন্য, মিষ্টি খাওয়ার জন্য, ওগুলো হচ্ছে দণ্ডকলস। সাদা সাদা ফুলগুলো আছে, ওইগুলোই দণ্ডকলস বলা হয়। যাই হোক, ওদের দৃঢ়তা প্রদান করে থাকে। তাহলে পরবর্তীতে কি আছে? স্ক্লেরেনকাইমা নিয়ে আমরা একটু পড়বো। যে স্ক্লেরেনকাইমা বলতেছে যে এই টিস্যুর কোষগুলো শক্ত, অনেক লম্বা এবং পুরু প্রাচীর বিশিষ্ট হয়, প্রোটোপ্লাজম বিহীন। গুরুত্বপূর্ণ কথা, মিশিয়ে দিচ্ছি। প্রোটোপ্লাজম বিহীন। স্ক্লেরেনকাইমা কিন্তু প্রোটোপ্লাজম বিহীন, তার মানে এটা মৃত, বোঝা যাচ্ছে। তারপরে কি আছে? এদের প্রাচীর পুরু। হ্যাঁ, প্রোটোপ্লাজম বিহীন, লিগনিন যুক্ত, রাসায়নিক পদার্থ লিগনিন, অর্থাৎ এদের গাঠনিক উপাদানে ব্যবহৃত হয়। ওই যে যেমন আমি বলছিলাম যে কোষ প্রাচীরের বর্ণনার সময় বলছিলাম লিগনিন, সুবেরিন, কিউটিন, পেকটিন এই জাতীয়। এবং যান্ত্রিক কাজের জন্য কোষকে দৃঢ়তা প্রদান করে থাকে। আচ্ছা, এই টিস্যু, এটা হচ্ছে স্ক্লেরেনকাইমা টিস্যু। প্রাথমিক অবস্থায়, তার মানে এই টিস্যুগুলোর গঠনের শুরুতেই কোষগুলোতে প্রোটোপ্লাজম উপস্থিত থাকলেও খুব তাড়াতাড়ি তা নষ্ট হয়ে মৃত জড় কোষে পরিণত হয়। আচ্ছা, কোষগুলো প্রধানত দুই ধরনের, একটা হচ্ছে ফাইবার, অপরটা হচ্ছে স্ক্লেরাইড। উদ্ভিদদেরকে দৃঢ়তা প্রদান করা, পানি, খনিজ লবণ পরিবহন করাই এদের কিন্তু প্রধান কাজ। তার মানে এই টিস্যুটা আবার দুই রকমের, ঠিকই। ফাইবার বা তন্তু, আর একটা স্ক্লেরাইড। ফাইবার বা তন্তু, একটা স্ক্লেরাইড। তো ফাইবার বা তন্তুটা কি? ফাইবার আর একটা হচ্ছে স্ক্লেরাইড। ফাইবার মানে কি? আঁশ জাতীয়। স্ক্লেরাইড মানে হচ্ছে শক্ত কোনো কিছু। ফাইবারটা কি বলতেছে? এর প্রাচীর অত্যন্ত পুরু এবং দীর্ঘ, লম্বা, এইরকম আমরা যেটা ছবিতে দেখতেছি আর কি। তো বলা হচ্ছে যে এটা কিন্তু এটা লম্বচ্ছেদ। যখন আমরা এই অংশটা প্রস্থচ্ছেদ করব, তখন দেখা যাবে এই অংশটা এরকম দেখতে। ওই যে কিছুটা কোলেনকাইমার মতো আর কি। তাহলে এটা কিন্তু লম্বচ্ছেদ, এটা প্রস্থচ্ছেদ। যদি আমরা এটাকে দেখাই, এভাবে দেখাই, তাহলে বৈশিষ্ট্য কি বলতেছে? এরা অত্যন্ত পুরু, প্রাচীরযুক্ত, শক্ত। এদের দুই প্রান্ত সরু, এই যে দুই প্রান্ত সরু, চিকন বা সরু। তবে কখনো কখনো বোতাও হতে পারে, চ্যাপ্টাও হতে পারে। আচ্ছা, প্রাচীরের গায়ে ছিদ্র থাকে, এই ছিদ্রকে কূপ বলে। এদের প্রাচীরের ছিদ্র থাকবে, এই ছিদ্রকে কূপ বলবে। কূপের সাহায্যে বিভিন্ন ধরনের বস্তু যাতায়াত করে থাকে টিস্যু এবং কোষের মধ্যে। অবস্থান এবং গঠনের উপর ভিত্তি করে এদেরকে নাম দেওয়া হচ্ছে বাস্ট ফাইবার, সারফেস ফাইবার, আবার জাইলেম তন্তু বা কাষ্ঠতন্তু ইত্যাদি। আমরা সাধারণত কাঠ বলে থাকি, এই কাঠ কিছুটা তৈরি করে থাকে যে ফাইবার গুলো। যেমন পাটের আঁশ কিন্তু এক ধরনের বাস্ট ফাইবার জাতীয় টিস্যু। তারপর কি বলতেছে? স্ক্লেরাইডে কি বলতেছে? যে এদেরকে স্টোন সেল বলা হয়। হ্যাঁ, গুরুত্বপূর্ণ কথা, এদেরকে স্ক্লেরাইডকে স্টোন সেল বলা হয়।
স্টোন সেল, এদেরকে স্টোন সেল, স্টোন মানে কি? স্টোন মানে হচ্ছে পাথর, মানে খুব শক্তিশালী আর কি। টিস্যুগুলো শক্ত, কখনো কখনো এরা লম্বা হতে পারে, আবার কখনো কখনো তারকাকৃতিও হতে পারে। তারকাকৃতি আমি নোটসে সুন্দর করে দিয়ে রাখছি যে তারকাকৃতির কোষ দেখতে কেমন আসলে। এই যে এরকম স্ক্লেরাইট টিস্যু গুলো কিন্তু এই যে এরকম, এই যে লম্বা হতে পারে, আবার এই যে তারকাকৃতি হতে পারে, এটাকে স্টোন সেল বলা হয়। ওকে, তাহলে এই নোটসে কিন্তু আরো ডিটেলস ছবি সহকারে কিন্তু আমি দেওয়ার চেষ্টা করছি মোটামুটি। এরপরে কি, হ্যাঁ তোমরা নোটসটা নিতে চাইলে অবশ্যই ফেসবুকে বা ইউটিউবে যেটা আছে সেটা অবশ্যই কমেন্টস করতে পারো পিডিএফ নেওয়ার জন্য। তো বলা হচ্ছে যে স্টোন সেল বলা হয়। তাহলে এর কোষগুলো, স্ক্লেরাইট কোষগুলো কখনো লম্বা হতে পারে, তারকাকৃতি হতে পারে। এরপরে কি, এদের গৌণ প্রাচীর খুবই শক্ত, অত্যন্ত পুরু এবং লিগনিন যুক্ত। আচ্ছা, পরিণত স্ক্লেরাইট কোষ সাধারণত মৃত থাকে। পরিণত স্ক্লেরাইট কোষ সাধারণত মৃত থাকে, এটা মাথায় রাখবে। পরিণত স্ক্লেরাইট কোষ মৃত থাকে, কিওয়ার্ড যে পরিণত স্ক্লেরাইট কোষ মৃত, পরিণত স্ক্লেরাইট কোষ মৃত থাকে। আচ্ছা, আর কি হয় বলতেছে যে হ্যাঁ এদের কোষ প্রাচীর কূপ যুক্ত হয়, মানে ছিদ্রযুক্ত হয় এক কথায়। নগ্নবীজি এবং দ্বিবীজপত্রী উদ্ভিদের কর্টেক্স কোথায় কোথায় থাকে? নগ্নবীজি এবং দ্বিবীজপত্রী উদ্ভিদের কর্টেক্স, নগ্নবীজি কি? যার বীজপত্র বাহির থেকেই দেখা যায়, যেমন হতে পারে আনারস, হতে পারে ডাব, হতে পারে, মানে যে বীজ ফল হিসেবেও খাওয়া হয় সরাসরি ডিরেক্টলি, এবং রোপণ করলে সেখান থেকে চারা হয়। আর যে বীজগুলো সাধারণত আঁশের ভিতরে থাকে তাদেরকে বলা হয় আবৃত বীজ, যেমন আমের বীজটা কিন্তু ভিতরে থাকে। তাহলে আমের কিন্তু যে বীজটা আছে এটা কিন্তু ভিতরে থাকে, তার মানে আঁশ ছাড়িয়ে কিন্তু বীজটা সংগ্রহ করতে হয়। এটা ভিতরে থাকে বলে এই আঁশগুলো বীজটাকে ভিতরে আবৃত করে রাখে বলে কিন্তু এরা আবৃত বীজই। আর সরাসরি আনারস বাহিরে সরাসরি লাগাইলে ওটা গাছ হয়ে যায়, তাহলে ওটা কিন্তু নগ্ন বীজই। ওকে, ডাবও তাই। তাহলে বলা হচ্ছে যে এরা আবৃত ভিতরে নগ্নবীজি। আচ্ছা, এই ব্যাপারটা বলতেছে নগ্নবীজি এবং দ্বিবীজপত্রী উদ্ভিদের যাদের বীজপত্র ভ্রূণ অবস্থায়, যাদের বীজপত্র দুইটি, তাদেরকে দ্বিবীজপত্রী উদ্ভিদ বলা হয়। দ্বিবীজপত্রী উদ্ভিদের কর্টেক্স, ফলের বীজত্বক এবং স্ক্লেরাইট টিস্যুতে দেখা যায়। এগুলো স্ক্লেরাইট টিস্যু এই জায়গায় দেখা যায়। তার নগ্নবীজি উদ্ভিদ, দ্বিবীজপত্রী উদ্ভিদের কর্টেক্স, ফল এবং বীজত্বকে স্ক্লেরাইট টিস্যু অবস্থিত। এছাড়া কি, বহিত্বক জাইলেম এবং ফ্লোয়েমের সাথে একত্রে পত্রবৃন্তে কোষগুচ্ছ রূপে থাকতে পারে। আচ্ছা, তাহলে এরা বাহিরের ত্বক জাইলেম এবং ফ্লোয়েমের সাথে, বাহিরের দিকে জাইলেম এবং ফ্লোয়েমের সাথে এক একত্রে পত্রবৃন্তে কোষগুচ্ছ রূপে থাকতে পারে। তাহলে কোথায় থাকে? এই যে পত্রবৃন্তের ফ্লোয়েম এবং জাইলেমের সঙ্গে একত্রে অবস্থান করতে পারে স্টেরাইডটা। ওকে, এই গেল হচ্ছে সরল টিস্যুর প্যারেনকাইমা, কোলেনকাইমা এবং স্ক্লেরেনকাইমার যে প্রকারভেদ গুলো বা এদের যে গঠন এবং হচ্ছে এদের যে কাজ, এইগুলো। আমরা এখন জটিল টিস্যু অর্থাৎ ভাস্কুলার বান্ডল নিয়ে, গুরুত্বপূর্ণ একটা অংশ ভাস্কুলার বান্ডল নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করবো এবং জানবো। আমি এগুলো মিশিয়ে দিচ্ছি। আমরা জটিল টিস্যুর মধ্যে থাকা জাইলেম এবং ফ্লোয়েম, এই দুইটা টিস্যু কিন্তু একত্রে ভাস্কুলার বান্ডল বা পরিবহন টিস্যু গুচ্ছ বলা হয়। তো এটা নিয়ে আমরা একটু আলোচনা করব, কেননা এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয়। কেননা আমাদের যদি রক্তনালী না থাকতো, সেই রক্তনালীর মধ্য দিয়ে রক্ত যাতায়াত করতে পারতো না, ফলে রক্তের মধ্য দিয়ে যাওয়া আরো কিছু উপাদান, যেমন হরমোন আছে, আবার এনজাইম আছে, আবার দেখা যাচ্ছে যে অক্সিজেন আছে, এগুলো পৌঁছাতে পারতো না। তো ঠিকঠাক মতন খাদ্য সার পৌঁছাতে পারতো না, ফলে আমরা কিন্তু আমাদের স্বাভাবিক যে জীবন ক্রিয়া সেটা কিন্তু ঠিকঠাক মতো চলতো না। ঠিক তাই, তো এদের তো আর রক্তনালী নাই, তো এদের এই যে পরিবহন টিস্যু গুচ্ছ আছে যেটা কিনা জাইলেম এবং ফ্লোয়েম। তো জাইলেম এবং ফ্লোয়েম আমরা যদি একটি গাছের প্রস্থচ্ছেদ করে যদি দেখি, তাহলে দেখা যাচ্ছে যে এখানে অনেকগুলো প্রোটোজাইলেম, মেটাজাইলেম এই সমন্বিত কিছু অংশ দেখা যাবে একটা অংশটাকে, যেটা বইয়ের ভাষায় আমরা বলি যে একটা পরিবহন টিস্যু গুচ্ছ। অনেকগুলো পরিবহন টিস্যু গুচ্ছ এখানে আছে। কয়টা আছে? 4, 5, 6, 7টা। তো এটাকে, এই একটা পরিবহন টিস্যু গুচ্ছকে যদি বড় করে দেখি, তাহলে দেখা যাচ্ছে যে উপরের যে আবরণ, এই এক স্তর বিশিষ্ট উপরে শুধুমাত্র লেয়ারটা, উপরের যে আবরণ সেটাকে বলা হচ্ছে কিউটিকল। কিউটিকলের নিচে থেকে বাকি যে অংশগুলো দেখা যাচ্ছে যে টিস্যুর মধ্যবর্তী অংশ, সেগুলো কিন্তু কর্টেক্স। আমরা পড়েছিলাম যে বীজ ত্বকে
অংশগ্রহণ করে থাকে। তো বীজ ত্বকের যে কর্টেক্স, এই কর্টেক্স এটা উপরের অংশ। তারপর দেখা যাচ্ছে যে অনেকগুলো প্রোক্যাম্বিয়াম, ক্যাম্বিয়াম আছে। এরপর আছে মেটাজাইলেম, সবচাইতে বড়। মেটা মানে কিন্তু বৃহৎ, তো বৃহৎ ছিদ্রটাকে কিন্তু মেটাজাইলেম বলে, আর ক্ষুদ্র ছিদ্রটাকে কিন্তু বলা হয় প্রোটোজাইলেম। এরপর কি আছে আমরা যদি এক নজরে একটু দেখি, যে জাইলেম এবং ফ্লোয়েমের মধ্যে শুধুমাত্র জাইলেম যেটা আছে, এই জাইলেমটা কি করে, জাইলেম মানে জল, আমরা একটু মনে রাখবো জাইলেম থেকে জল, তার মানে কি এ পানি পরিবহনের সঙ্গে যুক্ত। অর্থাৎ এই শিকড়ের শিকড়ের মধ্য দিয়ে আমরা দেখতে পাচ্ছি যে শিকড়ের মধ্যে দিয়ে কিন্তু সে সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ আরো বিভিন্ন ধরনের যে এনজাইম গুলো খাদ্য তৈরি করার জন্য, এর সঙ্গে পানিও পরিবহন করে পাতায় নিয়ে চলে যাচ্ছে। পাতায় ক্লোরোপ্লাস্ট, ক্লোরোফিল আছে, সেখানে খাদ্য তৈরি হচ্ছে। সূর্যের আলো আরো যে প্রভাবগুলো লাগে, এটা দিয়ে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় খাদ্য তৈরি হচ্ছে। তো এই যে খাদ্য তৈরি হলো, এই খাদ্যটা এখন মানে পৌঁছায় দিবে কে, তখন খাদ্য পৌঁছায় দেওয়ার কাজ করে ফ্লোয়েম টিস্যু। তো আমরা এখন ধরে জাইলেম টিস্যু নিয়ে যদি একটু আলোচনা করি, জাইলেমে দেখা যাচ্ছে যে জাইলেমে দুই ধরনের, একটা হচ্ছে প্রাথমিক জাইলেম আর একটা হচ্ছে গৌণ বা সেকেন্ডারি জাইলেম। প্রাথমিক জাইলেমটা প্রথমে সৃষ্টি হয়, গৌণ জাইলেমটা পরবর্তীতে সৃষ্টি হয়। ওকে, পরে বলা হচ্ছে যে প্রোক্যাম্বিয়াম থেকে সৃষ্ট জাইলেমকে প্রাথমিক জাইলেম বলা হয়। কিসের থেকে সৃষ্ট? প্রোক্যাম্বিয়াম থেকে সৃষ্ট। আমরা জাইলেম নিয়ে পড়তেছি, প্রোক্যাম্বিয়াম থেকে সৃষ্ট জাইলেমকে প্রাথমিক জাইলেম বলে, প্রাথমিক জাইলেম বলে। তারপরে কি আছে? হ্যাঁ, প্রাথমিক বৃদ্ধি শেষে যেসব ক্ষেত্রে সেকেন্ডারি বৃদ্ধি ঘটে, প্রাথমিক বৃদ্ধি শেষ হয়ে যাওয়ার পর উদ্ভিদের গাছের যে টিস্যুগুলো, গাছের ওই টিস্যুর মধ্যে, অর্থাৎ এই জাইলেম ফ্লোয়েমের মধ্যে, জাইলেমের প্রাথমিক বৃদ্ধির শেষে দেখা যাচ্ছে যে যেসব ক্ষেত্রে সেকেন্ডারি মানে গৌণ বৃদ্ধি ঘটে থাকে পরবর্তীতে, তাদেরকে বলা হচ্ছে যে সেকেন্ডারি জাইলেম। ওকে, তো প্রাথমিক জাইলেম দুই ধরনের। প্রাথমিক অবস্থায় একে আবার প্রোটোজাইলেম বলা হয়। প্রাথমিক জাইলেমটা আবার দুই ধরনের, কিরকম? এটা মিলে জাইলেম। এই জাইলেম দুই ধরনের, একটা হচ্ছে মেটাজাইলেম, একটা হচ্ছে প্রোটোজাইলেম। এখানে বলা আছে যে মেটাজাইলেমের অভ্যন্তরীণ গহ্বরটি তুলনামূলক একটু বৃহৎ বা বড়, আর প্রোটোজাইলেম যেমন এটা, আর প্রোটোজাইলেমের গহ্বরটি কিন্তু একটু ছোট হবে তুলনামূলক। তো জাইলেমের মধ্যে আছে আবার চার ধরনের, আমরা দেখছি যে ট্রাকিড আছে, তারপর হচ্ছে ভেসেল আছে, জাইলেম প্যারেনকাইম আছে, জাইলেম ফাইবার আছে। তো ট্রাকিডটা কি? ট্রাকিড নিয়ে একটু বলি। ট্রাকিডের বিভিন্ন ধরনের কোষ দেখা যায়, যদি আমরা একটু দেখি যে তারপরে কি তারপরে কি আছে? এগুলো কিন্তু ট্রাকিড, এগুলো হচ্ছে ভেসেল। আর কি আছে? জাইলেম ফাইবার আছে। জাইলেম ফাইবার, ওকে। বিভিন্ন ধরনের ছিদ্র আছে এরা, সেই ছিদ্রের পথে পাশাপাশি বিভিন্ন ধরনের কোষীয় বস্তুগুলো বা উপাদানগুলো যাতায়াত করে থাকে। তো ট্রাকিডে কি বলতেছে যদি একটু বই বসে বলি, ট্রাকিড কোষগুলো লম্বা, এই যেটা ট্রাকিড কোষগুলো লম্বা। আমরা কিন্তু জাইলেমে আছে, কিন্তু জাইলেমে ট্রাকিড প্রথম, ট্রাকিড কোষগুলো লম্বা, এর প্রান্তদ্বয় সরু সূচালো। এই যে প্রান্ত, এই একটা প্রান্ত, এর দুই প্রান্ত হচ্ছে সরু বা সূচালো, তবে অনেক সময় বোতাও হতে পারে। আচ্ছা, প্রাচীরের লিগনিন জমা হয়ে পুরু হয়। এদের কোষের প্রাচীরে লিগনিন নামক যে পদার্থটি, রাসায়নিক পদার্থটি, এটা জমা হয়ে এরা পুরু হয়, তখন মোটা হয় এক কথা। যদি আমরা একটু এইভাবে দেখাই যে এরা জমা হয়ে এইরকম মোটা হয়ে গেছে, এই যে প্রাচীরটা এরকম মোটা হয় বা পুরু হয়। তারপরে কি হয়? হ্যাঁ, যদি এরকমই হয় তাহলে কিন্তু এর মাঝের গহ্বরটা অনেক সময় বন্ধ হয়ে যায় এই লিগনিন ফলে। তো এরপরে কি হয়? তখন পাশাপাশি এরা কি করে, যদি লিগনিনটা জমা হয়ে এরা মোটা হয়, পক্ষান্তর অনেক সময় ছিদ্রগুলো বন্ধ হয়, তাহলে সে কি করে, পাশের জোড়া কূপ আছে এদের একটা কিছু, তো এই জোড়া কূপের মাধ্যমে জোড়া কূপের মাধ্যমে কিন্তু অন্য ট্রাকিডের সঙ্গে কিন্তু বিভিন্ন বস্তু আদান প্রদান করে থাকে এই জোড়া কূপের মাধ্যমে। ওকে, তো এই যে প্রাচীর বা কূপ বন্ধ হয়ে যাচ্ছে, ছিদ্রগুলো বন্ধ হয়ে জোড়া কূপের মাধ্যমে চলাচল করে বিভিন্ন ধরনের খনিজ লবণ বা আদার্স যে জিনিসগুলো, তাহলে এই যখন এদের জোড়াটা বন্ধ হয়ে যায়,
লিগনিন জমা হওয়ার ফলে এই কোষে, তখন তাদের দেখতে চারটা আকৃতির মতন দেখায়। কিরকম? বলয় আকৃতির, অনেক সময় গোল আকৃতি দেখায়, তারপরে কি আছে সোপান আকৃতি, সিঁড়ির মতো দেখায়, তারপরে কি সর্পিল আকৃতি, এইভাবে এইভাবে এইভাবে। তারপর আর একটা কি আছে কুপাঙ্কিত বা জালিকাটা, জালের মতন এই গঠন দেখা যায়। যখন দেখা যাচ্ছে যখন বিভিন্ন জমা হয়ে প্রাচীর গুলো মোটা হয়ে গেছে, তখন কিন্তু এদের এই চার ধরনের একটা কাঠামো বৈশিষ্ট্য দেখা যায়। হ্যাঁ, বলা হচ্ছে যে ফার্নবর্গ নগ্নবীজি আবৃতবীজি। ফার্নবর্গ মানে হচ্ছে ওই যে টেরিডোফাইট, অর্থাৎ যে সাত জাতীয় উদ্ভিদ। ফার্নবর্গ বলতে আমরা দেখি যে এই ধরনের কিছু আছে উদ্ভিদ। হ্যাঁ, এরকম এরকম কিছু আছে উদ্ভিদ, এটাকে টেরিস বলা হয়। এটাকে টেরিস বলা হয়। এই টেরিস কিন্তু ফার্ন জাতীয় উদ্ভিদ। টেরিস কিন্তু ফার্ন জাতীয় উদ্ভিদ। তাহলে বলতেছে কি এখানে, ফার্নবর্গ নগ্নবীজি আবৃতবীজি উদ্ভিদের প্রাথমিক ও সেকেন্ডারি জাইলেম কলায় এই ট্রাকিটগুলো দেখা যায়। তাহলে আবৃতবীজি, নগ্নবীজি আবৃতবীজি, নগ্নবীজি আবৃতবীজি এবং ফার্নবর্গ, কয়টা কথা বললাম? নগ্নবীজি আবৃতবীজি এবং ফার্নবর্গ উদ্ভিদের প্রাথমিক এবং গৌণ জাইলেমে কিন্তু এই ট্রাকিটটা দেখা যায়। ক্লিয়ার? এরপরে কি আছে? কোষ রস পরিবহন। কাজ কি? জাইলেম বলতে পানি পরিবহন বা অন্য আদার্স লিকুইড এলিমেন্ট পরিবহনের সঙ্গে যুক্ত থাকবে। তো কাজ এখানে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে কোষ রসের পরিবহন, কোষীয় রসের পরিবহন। এছাড়াও অঙ্গকে দৃঢ়তা প্রদান করা এদের প্রধান কাজ। তাছাড়াও কখনো কখনো খাদ্য সঞ্চয় করে থাকে এই ট্রাকিট টিস্যুটা। ওকে, এরপরে কি বলা আছে যে ভেসেল আছে। ভেসেলের কোষগুলো দেখো, ভেসেলের কোষগুলো কিন্তু চোঙ আকৃতির, দুই পাশে। তো বলতেছে যে ভেসেল কোষগুলো খাটো চোঙের মতো। এই কোষগুলো একটার মাথায় আরেকটা সজ্জিত হয়, মানে এটার মাথায় আরেকটা একটার মাথায় আরেকটা সজ্জিত হয়। এভাবে মাঝখানে স্পেস আছে, তারপর আরেকটা কোষ ভেসেল যুক্ত হয়ে আছে, একটার মাথায় আরেকটা, একটার মাথায় আরেকটা, ঠিক এরকম। তো বলতেছে যে হ্যাঁ, কোষগুলো একটার মাথায় আরেকটা সজ্জিত হয়ে থাকে। অনেক সময় প্রান্তীয় প্রাচীরটি গলে যায়, প্রান্তীয় প্রাচীর গলে যে দীর্ঘ একটা নলের মতন সৃষ্টি হয়। এই যে এই নলের মতন অংশ সৃষ্টি হয়। প্রান্তীয় প্রাচীর যখনই গলে যাবে, আমি যদি আরেকটা প্রান্তীয় প্রাচীর গলানো দেখি, যদি এরকম হয় তাহলে দেখা যায় যে এইরকম একটা প্রাচীরটা গলে গেল, মাঝখানে একটা নলের সৃষ্টি হলো। এগুলো ওই ট্রাকিটের মতোই দেখা যাচ্ছে যে চারটা অংশ এদের দেখা যায় অনেক সময়। ওই যে এরকম যে বলয় আকার, কুপাঙ্কিত জালিকাকার, আবার হচ্ছে সোপান আকার যে গঠনটা দেখা যায় যখন প্রাচীরটা গলে যায়। আচ্ছা, বলতেছে প্রাথমিক অবস্থায় কোষগুলো প্রোটোপ্লাজম যুক্ত, প্রোটোপ্লাজমে পরিপূর্ণ থাকলেও ভেসেল পরবর্তীতে কিন্তু প্রোটোপ্লাজম আর থাকে না, প্রোটোপ্লাজম বিহীন হয়ে যায়। ভেসেলের প্রাচীর ট্রাকিটের মতো বিভিন্ন রকম পুরো হয়, যেটা আমি বললাম একটু আগে। আচ্ছা, এখানে বলতেছে যে এই কোষগুলো মানে ভেসেল কোষগুলো কয়েক সেন্টিমিটার পর্যন্ত লম্বা হতে পারে। এটাও নগ্নবীজি উদ্ভিদের মধ্যে আবার উন্নত কিছু উদ্ভিদ আছে, নাম হচ্ছে নিটাম। কি আছে? নিটাম, GNETUM। বানানটা অবশ্যই দেখা লাগবে, GNETUM। এই নিটামে কিন্তু ভেসেল জাতীয় কোষগুলো পরিলক্ষিত হয় বা দেখা যায়। ওকে, পানি খনিজ লবণ পরিবহন করে এবং উদ্ভিদের যান্ত্রিক দৃঢ়তা প্রদান করে থাকে। এরপরে কি আছে? জাইলেম প্যারেনকাইমা। জাইলেম প্যারেনকাইমা মানে প্যারেনকাইমা, ওই যে প্রথমে পড়ছিলাম যে সমান ব্যাস বিশিষ্ট প্যারেনকাইমাতে পড়ছিলাম, সমান ব্যাস বিশিষ্ট। আবার হচ্ছে দেখা যাচ্ছে যে এখানে প্রোটোপ্লাজম যুক্ত থাকবে এবং সুসম্পন্ন সজীব কোষ বা অ্যাক্টিভ কোষ এবং খাদ্য তৈরি করবে বা কুটুরিযুক্ত কোষ, এই জাতীয় কিছু। এখানে দেখা যাচ্ছে যে জাইলেম প্যারেনকাইমাতে কি বৈশিষ্ট্য আছে আমরা একটু দেখি। জাইলেমে অবস্থিত প্যারেনকাইমা কোষগুলো জাইলেমে অবস্থিত, মানে জাইলেম টিস্যুতে অবস্থিত প্যারেনকাইমা জাতীয় কোষগুলোকে জাইলেম প্যারেনকাইমা বলে। ওকে, আচ্ছা, বা উড প্যারেনকাইমা বলা হয়, কারণ আমরা জাইলেম ফ্লোয়েমটা সাধারণত কাঠ, এরা কিন্তু প্রকৃতপক্ষে কাঠ। এই কাঠের মধ্যে থাকা টিস্যু এবং কোষ নিয়ে কিন্তু কথা বলা হচ্ছে। তো বলতেছে যে প্রাইমারি জাইলেমে অবস্থিত প্যারেনকাইমা কোষগুলো, প্রাইমারি জাইলেমে অবস্থিত, যে প্রাইমারি জাইলেম তারপর গৌণ জাইলেম আমরা পড়েছি। তো প্রাইমারি জাইলেমে অবস্থিত এই কোষগুলো পাতলা প্রাচীর যুক্ত, তবে সেকেন্ডারি জাইলেমে এরা কিন্তু পুরু প্রাচীর যুক্ত একটা গঠন সৃষ্টি করে, খাদ্য সঞ্চয়, পানি পরিবহন করা এবং উদ্ভিদের দেহকে দৃঢ়তা প্রদান করা কিন্তু এই জাইলেম প্যারেনকাইমার প্রধান কাজ। এরপর আছে কি? জাইলেম ফাইবার। জাইলেম ফাইবার, জাইলেম ফাইবার, ফাইবার কথাটার অর্থ হচ্ছে যে আঁশ জাতীয়, আঁশ জাতীয়। জাইলেম ফাইবার কথাটার অর্থ হচ্ছে কিন্তু আঁশ জাতীয় বা সুতার মতো। তো এখানে বলা হচ্ছে যে জাইলেমে অবস্থিত স্ক্লেরেনকাইমা, এই যে আঁশ জাতীয় জাইলেমে অবস্থিত স্ক্লেরেনকাইমা কোষই হচ্ছে জাইলেম ফাইবার। এদেরকে উড ফাইবার বলা হয়, উড মানে কিন্তু কাঠ। তারপরে কি আছে? এই কোষগুলো লম্বা, দুই প্রান্ত সরু সূচালো, ঠিক ট্রাকিটের মতো কিছুটা বৈশিষ্ট্য। তা বলতেছে
পরিণত কোষে প্রোটোপ্লাজম থাকে না বলে এরা মৃত অবস্থায় থাকে এবং উদ্ভিদকে যান্ত্রিক দৃঢ়তা দেয়। পরিণত অবস্থায় কিন্তু এদের কোনো প্রোটোপ্লাজম নাই এবং উদ্ভিদের যান্ত্রিক দৃঢ়তা দেওয়া কিন্তু এদের কাজ। এরা কিন্তু টার্গেটের মতন দুই প্রান্ত সূচালো বৈশিষ্ট্য সম্পন্ন দ্বিবীজপত্রী উদ্ভিদের জাইলেমের অবস্থান করে থাকে। এরপর বলতেছে পানি, খনিজ লবণ পরিবহন, খাদ্য সঞ্চয় করা, উদ্ভিদের যান্ত্রিক দৃঢ়তা প্রদান করাই হচ্ছে জাইলেম টিস্যু অর্থাৎ জাইলেম ফাইবারের প্রধান কাজ। এই সঙ্গে শেষ হয়ে গেল জাইলেম টিস্যু। জাইলেমের যে চারটা অংশ, ট্রাকিড ভেসেল, জাইলেম প্যারেনকাইমা, জাইলেম ফাইবার, এটা কিন্তু আলোচনা করে ফেলছি। তোমাদের সুবিধার্থে আরেকটা কথা বলি যে আমার এই নোটসে কিন্তু ডিটেলস করে দেওয়া আছে যে কি বলে ট্রাইকম কি, তারপর দেওয়া আছে তোমার হচ্ছে কিউটিকল কি, এপিডার্মিস কি, তারপর আছে হচ্ছে পেরিসাইকেল কি, প্রোক্যাম্বিয়াম কি, ক্যাম্বিয়াম কি, তারপর আছে হচ্ছে মেটাজাইলেম, জাইলেম, ভাস্কুলার পিট, ক্যাম্বিয়াম ইত্যাদি অংশ কিন্তু সুন্দর করে ডিটেলস করে এখানে দেওয়া আছে। একদম বুঝতে কোনো সমস্যা হবে না যে সাপ্রো ক্যাম্বিয়াম কই থেকে আসলো, তারপর হচ্ছে থার্মোকল, তারপর হচ্ছে আসছে কিউটিকল, এই জিনিসগুলো কই থেকে আসলো, কর্টেক্স কই থেকে আসলো, এপিডার্মিস কই থেকে আসলো, মেটাজাইলেম কই থেকে আসলো, এই জিনিসগুলো এখানে রঙিন করে সুন্দর করে দেওয়া আছে। ওকে, তাহলে আমরা সব শেষ, উদ্ভিদ টিস্যু সব শেষ হচ্ছে ফ্লোয়েম। এই ফ্লোয়েমের যে চারটা অংশ আছে, আবার এই যে সঙ্গী কোষ আছে, তারপর আর কি আছে, শিব কোষ আছে, সঙ্গী কোষ, শিব কোষ, তারপর হচ্ছে ফ্লোয়েম প্যারেনকাইমা, ফ্লোয়েম ফাইবার, এই জিনিসগুলো নিয়ে চারটা অংশ নিয়ে আমরা একটু ডিটেলস করবো, আলোচনা করবো। আমরা জটিল টিস্যুর সর্বশেষ অংশ ফ্লোয়েম অর্থাৎ উদ্ভিদ টিস্যুর সর্বশেষ অংশ যে ফ্লোয়েম, এই ফ্লোয়েম নিয়ে কিন্তু আলোচনা করবো। ফ্লোয়েমের যে চারটা অংশ আছে অর্থাৎ সঙ্গী কোষ, তারপর হচ্ছে শিব কোষ, তারপর দেখা যাচ্ছে যে ফ্লোয়েম প্যারেনকাইমা, ফ্লোয়েম ফাইবার। তো এখানে দেখা যাচ্ছে যে এই কোষের এটা একটা লম্বচ্ছেদ, এটা একটা প্রস্থচ্ছেদ। তো এখানে বলা হচ্ছে যে সঙ্গী কোষ আছে, তারপর সিপ প্লেট আছে যে গোল গোল ছিদ্র ছিদ্র মাঝখান দিয়ে বিভিন্ন ধরনের বস্তু যাতায়াত করার জন্য এগুলো ব্যবহার হয়। তারপর আছে ফ্লোয়েম প্যারেনকাইমা এবং সিপ কোষ, সিপ নল আছে। ওকে, তো এখানে গুরুত্বপূর্ণ একটা কথা যে মানুষের কি বলে এইখানে লোহিত রক্তকণিকা, হ্যাঁ মানুষের লোহিত রক্তকণিকা আর এই সঙ্গী কোষ, এইখানে কিন্তু কোনো নিউক্লিয়াস থাকে না, গুরুত্বপূর্ণ একটা কথা। তো এই আমার হচ্ছে ফ্লোয়েমের সিপ কোষ নিয়ে আলোচনা করবে একটু। সিপ কোষ প্রথম অংশ, সিপ কোষ, ফ্লোয়েমের সিপ কোষ নিয়ে আলোচনা করবো। কি বলতেছে এখানে, এগুলো বিশেষ ধরনের কোষ, এগুলো দীর্ঘ পাতলা কোষ প্রাচীর যুক্ত এবং জীবিত। এই কোষগুলো লম্বা লম্বি, এই জীবিত এই কোষগুলো কিন্তু প্রোটোপ্লাজম আছে, এই কোষগুলো লম্বি একটার উপর আরেকটা সজ্জিত হয়, মানে এই যে একটার পর আরেকটা, একটার পর আরেকটা, একটার পর আরেকটা, এইভাবে সজ্জিত হয়, সুবিন্যস্তভাবে অবস্থান করে। বলতেছে কি সিগন্যাল গঠন করে, হ্যাঁ এইভাবে একটার পর একটা গঠন করে সিগন্যাল তৈরি করে থাকে। এই যে মাঝখানে যে সিগন্যাল আমি দিয়েছি, এটা এইভাবে সিগন্যাল তৈরি করে থাকে। এই কোষগুলো চারণের মতন ছিদ্রযুক্ত, যেটা আমরা প্রস্থচ্ছেদে দেখতে পাই যে চারণের মতন ছিদ্রযুক্ত। যদি আমরা প্রস্থচ্ছেদ করি তাহলে যে চারণের মতন ছিদ্রযুক্তই মনে হবে। আচ্ছা, তো বলতেছে যে শিব কোষের প্রোটোপ্লাজম ঘেঁষে থাকে বলে একটি কেন্দ্রীয় ফাঁপা জায়গা সৃষ্টি হয়, যেটাকে খাদ্য পরিবহন নল হিসেবে বিবেচনা করা হয়। এদের প্রাচীর লিগনিন যুক্ত, আচ্ছা, বলতেছে যে পরিণত শিব কোষে কোনো নিউক্লিয়াস থাকে না, এবং মানুষের লোহিত রক্তকণিকায় এই দুই জায়গায়। সকল ধরনের গুপ্তবীজ যেমন আম, জাম, কাঁঠাল, এই সকল ধরনের গুপ্তবীজ উদ্ভিদের ফ্লোয়েমে সঙ্গী কোষ এবং সিবনল থাকে। কি থাকে? ফ্লোয়েমে সঙ্গী কোষ এবং সিবনল থাকে গুপ্তবীজ উদ্ভিদের সকল। পাতায় প্রস্তুত খাদ্য, পাতায় যে প্রস্তুতকৃত খাদ্য অর্থাৎ পাতায় যে খাবার প্রস্তুত হয়েছিল এর আগে, সেই খাদ্যগুলো পরিবহন করার সঙ্গে এরা জড়িত। এটাই হচ্ছে ফ্লোয়েমের প্রথম অংশ অর্থাৎ শিব কোষের কাজ। এরপর কি আছে? সঙ্গী কোষ মানে কি? একটা শিব কোষের সঙ্গে আরেকটা এক্সট্রা যে কোষগুলো থাকে সেটাকে বলা হচ্ছে সঙ্গী কোষ। আচ্ছা, হ্যাঁ সঙ্গী কোষ, এটার নাম হচ্ছে সঙ্গী কোষ। সঙ্গী কোষ বলতেছে যে হ্যাঁ সঙ্গী কোষে কি বলতেছে দেখো, প্রতিটি শিব কোষের সাথে একটি করে প্যারেনকাইমা জাতীয়, কি জাতীয়? প্যারেনকাইমা জাতীয়, কিন্তু প্যারেনকাইমা জাতীয় কোষ অবস্থান করে। এদের কেন্দ্রিকা বা নিউক্লিয়াস বেশ বড় হয়, এদের নিউক্লিয়াসটা বেশ বড় হয়। কেন্দ্রিকা মানে কিন্তু নিউক্লিয়াসই বেশ বড় হয়। ধারণা করা হয় যে এই নিউক্লিয়াস শিব কোষের কার্যাবলী, ধারণা করা হয় যে এই নিউক্লিয়াস শিব কোষের, এটা কিন্তু শিব কোষের কার্যাবলী কিছুটা হলেও বা কিছু পরিমাণ হলেও নিয়ন্ত্রণ করে থাকে। ওকে, এই কোষে প্রোটোপ্লাজম দিয়ে পূর্ণ এবং পাতলা প্রাচীর যুক্ত। কোষগুলো কি? প্রোটোপ্লাজম দিয়ে পূর্ণ এবং পাতলা প্রাচীর যুক্ত। ফার্ন এবং নগ্নবীজী উদ্ভিদ, টেরিডোফাইট এবং নগ্নবীজী উদ্ভিদে এই ধরনের সঙ্গী কোষ দেখা যায়। সরি, সঙ্গী কোষের উপস্থিতি নাই। হ্যাঁ, তাহলে ফার্ন এবং নগ্নবীজী উদ্ভিদের এদের উপস্থিতি লক্ষণীয় নয় বা দেখা যায় না। ফ্লোয়েম প্যারেনকাইমা, 3 নম্বর কথা হচ্ছে যে ফ্লোয়েম প্যারেনকাইমা।
ফ্লোয়েম প্যারেনকাইমা। ফ্লোয়েম প্যারেনকাইমা কি? প্যারেনকাইমা তার মানে প্যারেনকাইমা টিস্যুর কিছু বৈশিষ্ট্য আছে মাঝে, দেখা যায়। বলতেছে ফ্লোয়েমে উপস্থিত প্যারেনকাইমা কোষগুলো ফ্লোয়েম প্যারেনকাইমা। যেমন জাইলেমে উপস্থিত প্যারেনকাইমা কোষগুলো জাইলেম প্যারেনকাইমা ছিল, ঠিক তাই ফ্লোয়েমে উপস্থিত প্যারেনকাইমা কোষগুলোকে জাইলেম প্যারেনকাইমা বলা হয়। মনে থাকবে, এদের কোষ সাধারণত প্যারেনকাইমার মতন পাতলা, কোষ প্রাচীর যুক্ত এবং প্রোটোপ্লাজমে পূর্ণ থাকে। ওকে, এরা খাদ্য সঞ্চয় করে থাকে এবং পরিবহনের সাহায্য করে থাকে। ফার্ন জাতীয় উদ্ভিদ, নগ্নবীজী উদ্ভিদ, তারপর হচ্ছে দ্বিবীজপত্রী উদ্ভিদের ফ্লোয়েম টিস্যুতে এই ফ্লোয়েম প্যারেনকাইমা জাতীয় কোষ টিস্যু দেখা যায়। একবীজপত্রী উদ্ভিদে ফ্লোয়েম প্যারেনকাইমা থাকে না। একবীজপত্রী উদ্ভিদে ফ্লোয়েম প্যারেনকাইমা থাকে না। ওকে, তারপরে কি আছে? ফ্লোয়েম ফাইবার। হ্যাঁ, ফ্লোয়েম ফাইবার সর্বশেষ অংশ উদ্ভিদে। ফ্লোয়েম ফাইবার কি বলতেছে? ফাইবার মানে তন্তু বা আঁশ জাতীয়। স্ক্লেরেনকাইমা কোষের সমন্বয়ে গঠিত। কি কোষ? স্ক্লেরেনকাইমা। কিন্তু প্যারেনকাইমা, কোলেনকাইমা এবং স্ক্লেরেনকাইমা সরল টিস্যুতে পড়ছে, তার মানে সর্বশেষ অংশ স্ক্লেরেনকাইমা। বলতেছে যে স্ক্লেরেনকাইমা কোষের সমন্বয়ে ফ্লোয়েম ফাইবার তৈরি হয়। স্ক্লেরেনকাইমা কোষের সমন্বয়ে ফ্লোয়েম ফাইবার তৈরি হয়। তো আমরা আবার পড়ছিলাম যে স্ক্লেরেনকাইমা কি পড়ছিলাম, ওই যে ফাইবার আছে, তন্তু আছে, তারপর হচ্ছে স্টোন সেল আছে, ওই জাতীয় কিছু ফাইবার জাতীয়। বলতেছে যে এগুলো এক ধরনের দীর্ঘ, যাদের প্রান্ত দেশ পরস্পরের সঙ্গে একটার সঙ্গে অন্যটা যুক্ত থাকে। ঠিক এইরকম দীর্ঘ কোষ একটার সঙ্গে অন্যটা যুক্ত থাকে, এরকম ফাইবার জাতীয়। দুই প্রান্ত দেখা যাচ্ছে যে একটু করে সরু বা মোটা বা তীক্ষ্ণ জাতীয়, লম্বা এক কথায়। বলতেছে যে এদের বাস্ট ফাইবারও বলা হয়। পাটের আঁশ এক ধরনের বাস্ট ফাইবার। এই যে পাটের আঁশ এক ধরনের বাস্ট ফাইবার কোষ, যেটা কিনা বলতেছে যে ফ্লোয়েম ফাইবার বা তন্তু। হ্যাঁ, উদ্ভিদ অঙ্গের গৌণ বৃদ্ধির সময় এই ফাইবার উৎপন্ন হয়। প্রাথমিক বৃদ্ধি, গৌণ বৃদ্ধি, প্রাথমিক বৃদ্ধি নয়, গৌণ বৃদ্ধির সময় কিন্তু এই যে ফ্লোয়েম ফাইবার কিন্তু উৎপন্ন হয়, মানে পরবর্তীতে এক কথায় একটা গাছের পূর্ণতা প্রাপ্তির মাঝ বয়স বা তার সে সময়ে এক কথা। অর্থাৎ প্রাথমিক বৃদ্ধি হওয়ার ফল মানে পরে কিন্তু এই যে ফ্লোয়েম ফাইবার আস্তে আস্তে তৈরি হয়, অর্থাৎ পূর্ণতা পায় এক কথা। ফ্লোয়েম ফাইবার যখন তৈরি হতে লাগবে তখন পূর্ণতা পাবে উদ্ভিদটা। বলতেছে যে ফ্লোয়েম টিস্যুর মাধ্যমে পাতায় উৎপাদিত শর্করা এবং মূলে সঞ্চিত খাদ্য একই সাথে উপরে নিচে ধাবিত হয়। অর্থাৎ উদ্ভিদ যে খাদ্য তৈরি করলো জাইলেমের সহায়তায়, এবং জাইলেম টিস্যু পানি নিয়ে গেল, খনিজ লবণ নিয়ে গেল আয়ন হিসেবে, তো এগুলো দিয়ে পাতায় যে শর্করা খাদ্য প্রস্তুত হলো, ওই শর্করা খাদ্য পরবর্তীতে পৌঁছায় দেওয়ার কাজ করে ফ্লোয়েম টিস্যু। তো এটাই হচ্ছে যে জটিল টিস্যু, অর্থাৎ জটিল টিস্যু মধ্যে থাকা জাইলেম এবং ফ্লোয়েম পরিবহন টিস্যু গুচ্ছ একত্রে বলা হয়। এই দুইটা টিস্যু গুচ্ছ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ উদ্ভিদের জীবনে। যদি দুটো টিস্যু না থাকতো তাহলে কিন্তু অবশ্যই তারা বাঁচতো না, পক্ষান্তরে খাদ্য তৈরি করতে পারতো না, পৌঁছাতে পারতো না, গাছ বাঁচতো না, ফলে আমরা অক্সিজেন পেতাম না, খাদ্য পেতাম না, আমরা মারা যেতাম। তো পক্ষান্তরে আমরা কিন্তু এইভাবে উদ্ভিদ এবং উদ্ভিদের উপর কিন্তু এভাবে আমরা নির্ভরশীল, অক্সিজেন, খাদ্য, বাসস্থান সবকিছুর জন্যই। তারাও কিন্তু আমাদের উপরে নির্ভরশীল কার্বন ডাইঅক্সাইডের জন্য, আমরা যেটা ছেড়ে দিচ্ছি। তাহলে এই গেল জটিল টিস্যু, জাইলেম এবং ফ্লোয়েমের যে ব্যাপারটা। ওকে, এটা চতুর্থ ক্লাসে দেওয়ার চিন্তা আছে। তো চতুর্থ ক্লাসের পরে পঞ্চম ক্লাসে এই অধ্যায়ের পঞ্চম ক্লাসে আমি চিন্তা করব বা চেষ্টা করব যে প্রাণী টিস্যু নিয়ে বিস্তারিত বলা। অর্থাৎ এই চ্যাপ্টারটা তোমরা জানো যে চ্যাপ্টারটা অনেক বড়, তাই আমরা খুব দ্রুতই এটা চিন্তা করব। তো যেহেতু সামনে ঈদ আসছে, তাহলে ঈদের পরবর্তীতে আমরা ভিডিওগুলো ক্রমান্বয়ে আপলোড করব। ওকে, সে পর্যন্ত সবাই সুস্থ থেকো, ভালো থেকো।